এসএসসি 27 এবং এসএসসি 28 তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এই অধ্যায়টি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল সম্পূর্ণ না আসলেও হয় তোমার সৃজনশীলের গ নাম্বারে বা তোমার বড় গতে একটা প্রশ্ন কিন্তু তোমার আসে, অর্থাৎ 3 মার্ক বা 4 মার্ক তুমি এই অধ্যায় থেকে খুব ইজিলি কমন পাইতে পারো। আর সেই 3 মার্ক বা 4 মার্ক কমন পাইতে হলে তোমাকে পড়তে হবে শুধু এই দুইটা টাইপ। যদি এই দুইটা টাইপ তুমি খুব ভালোভাবে গোছাই পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি এটা নিশ্চিত হতে পারো যে তুমি এই চ্যাপ্টার থেকে তোমার বোর্ড পরীক্ষায় তুমি একটা সিকিউ না হলেও তুমি হয় একটা সিকিউর ঘ নাম্বার বা একটা সিকিউর ঘ নাম্বারে তোমার এটা মিক্স করে আসবে। তো এই দুটো টাইপ পড়লেই তোমার এই অধ্যায়টা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আর এসএসসি 26 তো শর্ট সিলেবাসে 6টা অধ্যায় আছে, তো এই অধ্যায়টা নাই। তো এটা এসএসসি 27 ও এসএসসি 28 জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ফুল সিলেবাস তোমাদের এই অধ্যায়টা আছে। তো এই অধ্যায়টা খুব সহজে আমরা গোছাই রাখছি। দেখো তোমার দুইটা টাইপ আমরা এখানে গোছাই রাখছি। প্রথম টাইপ হচ্ছে বেপনের হার এবং দ্বিতীয় টাইপ হচ্ছে তাপ প্রদানের গ্রাফ। লেখচিত্র একটা গ্রাফ টাইপের প্রশ্ন আসে এবং কণার গতিতত্ত্ব। তো টাইপ 1 বেপনের হার, এই টাইপটা নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের পর্ব 1। আমরা আমাদের প্রথম ক্লাসে এই টাইপটা নিয়ে আলোচনা করব। এই টাইপের তোমার যত বেসিক জানা লাগবে, তোমার বেসিক কি লাগবে, এরপর আমরা একদম বোর্ড সিকিউ গুলো তোমাকে সলভ করে দেখাই দিব, একদম সৃজনশীল প্রশ্ন তোমাকে সমাধান করাই আমরা এটা দেখাই দিব ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসটি সম্পূর্ণ করো, এই অধ্যায়টাকে একদম গোছাই পড়াই দিব। এই অধ্যায় থেকে তোমার পরীক্ষাতে অ্যান্সার করার জন্য একটা নিশ্চয়তা তুমি পাবা। তুমি পরীক্ষা কিছু লিখে আসতে পারবা, তুমি এই ক্লাসটি জাস্ট করো। মাত্র দুটো টাইপ একদম গোছাই পড়াই দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম রিয়ান, আমি তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এই চ্যাপ্টারের প্রথম লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের প্রথম পর্ব। তো আমরা আগে বলেছিলাম যে আমরা এই অধ্যায়টাকে ভালোভাবে পাঠতে হলে আমরা এটাকে দুইটা টাইপে ভাগ করেছি। এই দুইটা টাইপ যদি তুমি শিখে ফেলো তাহলে তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে। দেখো প্রথম টাইপ হচ্ছে কি ব্যাপনের হার। তো এই ক্লাসে আমরা তোমার প্রথম টাইপ ব্যাপনের হার এই টাইপটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এবং দ্বিতীয় ক্লাসে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা প্রথম টাইপের ওয়ান শট কোশ্চেনগুলো লিখে রাখছি। মানে তোমার ওয়ান শট কোশ্চেন মানে হলো তোমার এই টাইপ, যেমন ব্যাপনের হার, তোমার এই টাইপ থেকে তোমার হাইস্ট সৃজনশীলের ঘতে বা ঘতে কত রকম প্রশ্ন তোমার সর্বোচ্চ আসতে পারে। দেখো একটা প্রশ্নই তোমার আসতে পারে, মাত্র একটা প্রশ্ন পড়লেই তোমার পদার্থের অবস্থা এই চ্যাপ্টার থেকে তুমি ইনশাল্লাহ 3 মার্ক বা 4 মার্ক তুমি গ বা গতে কমন পাবা মাত্র একটা প্রশ্ন পড়লেই। সেই প্রশ্নটি হচ্ছে এ ও বি গ্যাসের মধ্যে ব্যাপন হারের তুলনা করো। মানে তোমাকে উদ্দীপকের দুইটা যৌগ দিয়ে বলবে এই দুইটা যৌগের মধ্যে কার ব্যাপনের হার বেশি, ব্যাপন হারের তুলনা করো। বা তোমাকে বলবে কার ব্যাপনের হার বেশি, কোনটি বেশি ছড়িয়ে পড়বে, এইভাবে বলতে পারে। বা তোমাকে এইভাবেও বলতে পারে যে কোন গ্যাসটির নিঃসরণের হার বেশি। তো ব্যাপনের হারের তুলনা করো যে এই কথা, কোনটি বেশি ছড়িয়ে পড়বে একই কথা, কোনটির নিঃসরণের হার বেশি ওইটাও একই কথা। যার ব্যাপনের হার বেশি তার নিঃসরণের হারও কি বেশি। তো এইভাবে তোমার প্রশ্নগুলো আসে। তো একটা কোশ্চেন সেম উত্তর তোমাকে প্রশ্নে কয় রকম বলতে পারে আমি সব লিখে রাখছি। তো তোমার একটা ধারণা হইলো যে তোমার এই টাইপ থেকে একটা কোশ্চেনে তোমার আসবে এবং সেইটাকে গুড়াই পেঁচে কিভাবে বলতে পারে। তো চলো এবার আমরা তোমাদের এই টাইপ 1টা আজকে ক্লাসে শেষ করে ফেলবো খুব কম সময়। একদম বেসিক গুলা পড়াই দিব, তারপর আমরা একদম বোর্ড সিকিউ গুলো সলভ করাই দিচ্ছি। তো দেখো আগে আমরা বেসিক গুলা দেখে ফেলি। তো চলো আমরা দেখে ফেলি আমাদের বেসিক গুলা। ব্যাপনের হার তোমাকে বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে ব্যাপন জিনিসটা কি আসলে। ব্যাপনটা কি এটা তোমার বইয়ে লেখা আছে। তোমার দ্বিতীয় অধ্যায়টা তুমি খোলো, তোমার বইয়ের 21 নম্বর পৃষ্ঠাটা লেখা আছে, তোমার রসায়ন বইয়ের 21 পৃষ্ঠা লেখা আছে যে ব্যাপন কাকে বলে। আমি বোর্ডেও লিখে রাখছি যে ব্যাপন কাকে বলে। ব্যাপনটা হচ্ছে কোনো কোনো মাধ্যমে কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তো ব্যাপনটা হচ্ছে তোমার সেটা হোক কঠিন, হোক সেটা তরল, হোক সেটা বায়বীয় পদার্থ, ওইটা কোনো একটা মাধ্যমে যে ছড়িয়ে পড়বে ওই প্রক্রিয়াটাই হচ্ছে কি তোমার ব্যাপন। এখন তোমার সৃজনশীলের ক নাম্বারে প্রশ্ন আসতে পারে ব্যাপন কি।
তো ব্যাপন কাকে বলে এটা তুমি মুখস্থ করবা তোমার ক নাম্বারের জন্য। এবং খ নাম্বারে তোমার আসতে পারে, সৃজনশীলের খ নাম্বারে আসবে ব্যাপন বলতে কি বোঝায়। তখন তুমি এই ব্যাপন কাকে বলে এটা লিখে তুমি একটা উদাহরণ দিবা। যেমন তুমি যদি স্প্রে করো, স্প্রে যে ছড়িয়ে পড়ে, স্প্রে ছড়িয়ে পড়ে কি ব্যাপন প্রক্রিয়ায়, বেশি মাধ্যম থেকে কম মাধ্যমের দিকে কি সেটা ছড়িয়ে পড়ে। একটা যেমন দিয়ে একটা উদাহরণ দিয়ে দিবা। তো এটাই তোমার কি খ নাম্বারের উত্তর, ব্যাপন বলতে কি বুঝো। তো কাকে বলে এটা লিখা তুমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিবা, তাহলে তোমার খ নাম্বারের জন্য হয়ে যাবে, মানে ব্যাপন বলতে কি বোঝায়। তো আশা করি তোমরা ক খতে আসে এগুলো পারবা। এখন আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বারে যে প্রশ্নটা আসে, কোনটির ব্যাপনের হার বেশি, এইটার বেসিক গুলো আমরা এখন দেখে ফেলি। কোনটির ব্যাপনের হার বেশি, দেখো কোন যৌগের ব্যাপনের হার বেশি হবে এটা তুমি বুঝবা কিভাবে। কোন যৌগের ব্যাপনের হার বেশি হবে, মনে করো তোমাকে দুইটা যৌগ দিল H2O মানে তোমার পানি এবং CH4 মিথেন। এখন এদের মধ্যে কার ব্যাপনের হার বেশি হবে, তোমার প্রশ্ন মনে করে এটা আসলো। তো ব্যাপনের হার কার বেশি হবে ভালোভাবে খেয়াল করো। ব্যাপনের হার বেশি হয় কার, ব্যাপনের হার বেশি হয় যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম। যেই যৌগের আণবিক ভর কম তার ব্যাপনের হার কি বেশি। এগুলো তোমার মেইন পয়েন্ট, তোমাকে এখন ভালো ভাবে ফোকাস করতে হবে, এগুলো তোমার মেইন পয়েন্ট। তো ব্যাপনের হার বেশি কার, ব্যাপনের হার বেশি যার আণবিক ভর কম, অর্থাৎ যেই যৌগের আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। এখন প্রশ্ন আসবে যে আণবিক ভরটা কি। তো আণবিক ভরটা হচ্ছে এই যে তোমার একটা যৌগ, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হচ্ছে কি পানি, এখানে কার্বন এবং হাইড্রোজেন মিলে CH4, একটা কার্বন এবং 4টা হাইড্রোজেন মিলে মিথেন। তো এই যৌগগুলো একটা আণবিক ভর আছে। তোমার পর্যায় সারণী তুমি দেখবা, তোমাকে এখন খুলতে হবে পর্যায় সারণী, যদি কেউ একদম না বুঝো তাদের জন্য। আর যারা মোটামুটি আগে জানো তারা তো দরকার নেই, এটা তো ওয়ান শট ক্লাস, এত বিস্তারিত পড়াবো না, মানে তোমার যা লাগবে তাই তোমাকে এখানে পড়ানো হবে। তো দেখো তুমি দেখবা যে হাইড্রোজেনের একটা ভর আছে পারমাণবিক ভর, তুমি পর্যায় সারণী খুললেই দেখবা পারমাণবিক ভর। তো পারমাণবিক ভর মনে করো হাইড্রোজেনের হচ্ছে কি তোমার 1, হাইড্রোজেন আছে তোমার 2টা, 2 দিয়ে গুণ করবা প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কি 16 প্লাস কি 16। তো এটা করলে 2 একে 2 প্লাস 16 করলে আসে কত তোমার 18। তো হাইড্রোজেনের H2O মানে তোমার পানির আণবিক ভর হচ্ছে কি 18, আর এইটা তোমার হচ্ছে কি অণু, তাই এটার ভরকে বলো তোমার আণবিক ভর। তো এত কিছু তোমার বুঝতে হবে না এখানে। যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, সোজা হিসাব। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি উল্টো, ব্যাপনের হার কম কার হবে, ব্যাপনের হার কম হবে কার, ব্যাপনের হার কম হয় যার আণবিক ভর বেশি, যার ভর বেশি, ব্যাস, যার আণবিক ভর বা ভর বেশি, যার ভর বেশি, যে বেশি ওজন সেই তো ব্যাপনের হার কম হবে। ব্যাপনের হারটা তুমি বুঝছো, ব্যাপন মানে হচ্ছে কি ছড়িয়ে পড়া। তো ব্যাপনের হার মানে হচ্ছে কোন পদার্থটি বেশি ছড়িয়ে পড়বে। মনে করো তুমি তোমার বন্ধুর ওজন হচ্ছে 50 কেজি আর তোমার ওজন হচ্ছে 70 কেজি। এখন তোমার বন্ধুর ভর 50 কেজি আর তোমার ভর 70 কেজি, তো তুমি বেশি ভারী। তো তোমাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা হলে কে আগে যাবে, যে ভারী সে তো একটু কম দৌড়াবে, সে তো বেশি ছড়াবে না, যে পাতলা সেই তো আগে চলে যাবে। তো যার ভর কম সেই বেশি দৌড়াবে, তাই সেই বেশি ছড়িয়ে পড়বে। তো সেম, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, মানে সে বেশি ছড়িয়ে পড়বে। যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, মানে সে কম ছড়িয়ে পড়বে। তো এই হচ্ছে তোমার কথা। তো এই মেইন দুইটা বেসিক লাইন তোমাকে মনে রাখতে হবে, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, আর উল্টোটা হচ্ছে যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম। তো এই দুইটা পয়েন্ট তুমি মনে রাখো, এবার তুমি সি কি উত্তর করতে পারবা। এখন আণবিক ভর তুমি কিভাবে বের করবা, আণবিক ভর তুমি কিভাবে বের করবে এটা তোমাকে আমি এখন শিখিয়ে দিচ্ছি। তো দেখো আণবিক ভর কিভাবে বের করতে হয়, কোন যৌগের তোমাকে আণবিক ভর কিভাবে বের করতে হবে। দেখো মনে করো এই একটা যৌগ দেওয়া আছে তোমার NH3, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেন, আর একটা যৌগ দেওয়া আছে
মনে করো তোমার কার্বন ডাইঅক্সাইড CO2, তোমার এখানে দুইটা যৌগ দেওয়া আছে। এখন তুমি এগুলোর আণবিক ভর বের করবা। তো আণবিক ভর বের করতে হলে তোমার কিছু বেসিক মুখস্থ থাকতে হবে, একদম মুখস্থ। তুমি পর্যায় সারণী খুলবা, পর্যায় সারণী খুললে তুমি 1 থেকে 30টা মৌলের প্রথম 30টা মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর দুইটাই মুখস্থ করবা। পারমাণবিক সংখ্যা মুখস্থ করবা এবং পারমাণবিক ভর মুখস্থ করবা, 1 থেকে 30টা মৌলের হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত তুমি কম করে 30টা মৌলের, তোমার মোট মৌল আছে 118টা। এই 118টার মধ্যে তোমাকে কম করে 1 থেকে 30টা মৌলের পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর তোমাকে মুখস্থ করতে হবে। তো তোমার পর্যায় সারণীটা কোথায়? তোমার 62 পৃষ্ঠা, তোমার বইয়ের রসায়ন বইয়ের 62 পৃষ্ঠায় তোমার পর্যায় সারণী দেওয়া আছে। 62 পৃষ্ঠা খোলো, পর্যায় সারণীতে যাও। পর্যায় সারণী খুলে তুমি 1 থেকে 30টা মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করে ফেলো। এই দেখো, এই তোমার পর্যায় সারণী, এই তোমার হাইড্রোজেন, তোমার হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে কত? 1, পারমাণবিক সংখ্যা তোমার হচ্ছে 1। আবার দেখো লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ভর সংখ্যা হচ্ছে কি 7। তো এগুলো মুখস্থ করবা এইভাবে 30 পর্যন্ত, এই যে এভাবে 30 পর্যন্ত মুখস্থ করবা, তোমার জিঙ্ক পর্যন্ত। এই হ্যাঁ, এগুলো যারা মোটামুটি পারে তাদেরকে বলতে হয় না, তো যারা একদমই পারে না তাদের জন্য আর কি আমি বলে দিলাম। তো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর মুখস্থ থাকতে হবে। তো চলো আমরা এই যৌগের পারমাণবিক ভরটা আণবিক ভরটা বের করি। তো কি বললাম, আণবিক ভর বের করতে হলে তোমাকে 30টা মৌলের প্রথম 30টা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর জানতে হবে। বিশেষ করে পারমাণবিক ভর তোমাকে জানতেই হবে। তো আণবিক ভর বের করতে হলে কি বের করব? আণবিক ভর। কারণ ব্যাপনের হার বুঝতে হলে তো তোমাকে আগে আণবিক ভর বের করা জানতে হবে। দেখো অ্যামোনিয়া NH3, আমরা এই যৌগটার আণবিক ভর বের করব। তো নাইট্রোজেনের আণবিক ভর আমাদের মুখস্থ আছে 14। আর আছে কি হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে আমাদের 1। সরি, এটা হচ্ছে পারমাণবিক ভর। মৌলের ক্ষেত্রে হলে পারমাণবিক ভর, আর যৌগের ক্ষেত্রে হলে আণবিক ভর। তো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 14। তো তুমি এটার মান বসাই দাও 14। নাইট্রোজেন একটা আছে, তো আর এটা গুণ করতে হবে না। প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 1, বসাই দাও 1। গুণ করতে হবে, হাইড্রোজেন কয়টা আছে? 3টা, গুণ 3। এবার 14 প্লাস 3 একে 3, তো 14 3 যোগ করলে কত? 17। তাহলে এই যোগের আণবিক ভর হচ্ছে কত? 17। তো আশা করি তোমরা আণবিক ভর বের করাটা বুঝতে পেরেছো। তো তোমরা এবার SW হচ্ছে তোমরা এটা, তুমি কার্বনের আণবিক ভর বের করে ফেলো, তুমি এই যোগের আণবিক ভর বের করে ফেলো। তোমার বোঝার সুবিধার্থে আমি তোমাকে আরেকটা যৌগের আণবিক ভর বের করে দেখাই। H2SO4, তোমার সালফিউরিক অ্যাসিড। আমরা এখন এই যৌগের আণবিক ভর বের করব। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, বসাই দাও 1। গুণ করতে হবে, হাইড্রোজেন আছে কয়টা? 2, দুইটা। এর পরের মৌলে যাইতে আবার প্লাস, সালফার আছে একটা, সালফারের ভর কত? সালফার হচ্ছে তোমার 16 নাম্বার মৌল, যার ভর হচ্ছে 32। তো বসাই দাও 32। সালফার তো আর একটাই, তাই আর গুণ করতে হবে না। পরের মৌলে যাইতে আবার প্লাস, পরের মৌল হচ্ছে অক্সিজেন, যার অক্সিজেনের ভর কত? 16। তো বসাই দাও 16 ইন্টু কয়টা আছে? 4টা, গুণ 4। তো 2 একে 2 প্লাস 32 প্লাস 16 আর 4 গুণ করলে কত হবে? এটা ক্যালকুলেটর হিসাব করো, 16 আর 4 গুণ করলে কত হবে? এখানে গুণ করে ফেলা, ক্যালকুলেটর লাগা। 4 সারা 16 6, 4 6 কত? 24, 66। এটা হয়তো 66। তাহলে এগুলা যোগ করলে হবে কত? 98। তো এইটাই হচ্ছে কি তোমার H2SO4 এর আণবিক ভর। এই যৌগের আণবিক ভর 98। তো এইভাবে তুমি আণবিক ভরগুলা বের করবা। তো আশা করি তুমি আণবিক ভর বের করা বুঝতে পেরেছো। এবার আমরা যা ডাইরেক্ট বোর্ড কোশ্চেন সলভ করে তোমাকে দেখাই দিচ্ছি যে তুমি কিভাবে এটা করবা। তো দেখো আমরা এখন বোর্ড কোশ্চেন সলভ করে দেখাই দিব। বোর্ড কোশ্চেন সলভ করে আমরা তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি যে তুমি প্রশ্নগুলো পারবা আসলে। তো দেখো
তো দেখো, একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করলেই তোমার এই টাইপটা কভার হয়ে যাবে। তোমার আমি কুমিল্লা বোর্ড 20-এর সিকিউটা লিখে রাখছি, এবং এই একই রকম সিকিউ তোমার আরো অনেকবার আসছে, যেমন কুমিল্লা বোর্ড 17-তে আসছে, যশোর বোর্ড 20-এ আসছে, কুমিল্লা বোর্ড 15-তে আসছে, চট্টগ্রাম বোর্ড 20-এ আসছে। তো এইগুলো সব তোমার SW, তুমি এগুলো বাড়িতে হাতের লেখা করে ফেলবা। আর কুমিল্লা বোর্ড 20টা আমি তোমাকে এখন করাই দিচ্ছি। তো দেখো, এগুলো তুমি বাড়িতে করে ফেলবা, এই কুমিল্লা 17, যশোর 20, এগুলো তুমি বাড়িতে করে ফেলবা। আর কুমিল্লা 20টা আমি এখন করাই দিতেছি। তো দেখো, কুমিল্লা 20-এ তোমার 1 নাম্বার বিক্রিয়া A+H2O তৈরি হয়েছে কি H2CO3। দ্বিতীয় বিক্রিয়া B+H2O তৈরি হয়েছে তোমার কি H2SO3। আর তোমাকে বলছে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া, এই দুইটা হলো কি তোমার অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া। ঘ নাম্বারে বলছে এ ও বি গ্যাসের ব্যাপন হারের তুলনা। দেখছো, যেমন বলছি ওইভাবে আসবে, তোমাকে এ আর বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করতে হবে। এখন তুমি এ আর বি তুমি পাইবে কেন? এখানে তোমার এ আর বি তো দেয় নাই, তো এ আর বি তোমাকে কিভাবে পাইতে হবে? তো এই জন্য তোমাকে কিছু বিক্রিয়া তোমাকে জানতে হবে। এখানে এ যৌগটা কি হতে পারে, এখানে বি যৌগটা কি হতে পারে, তোমাকে তো ওটাকে জানতে হবে। এ আর বি পাইলে তারপরে তুমি কার ব্যাপনের হার বেশি তুমি ওইটা বের করবা। তো এইটার জন্য আমি একদম গোছাই দিব, সমস্যা নাই। তোমার বোর্ড কোশ্চেনে যেগুলো আসছে আমি ওই উদ্দীপকের বিক্রিয়াগুলো তোমাকে করাই দিব। যেই বিক্রিয়াগুলো জানলে তুমি ধরতে পারবা, তোমার গুড়ায় প্যাঁচায় বিক্রিয়া এগুলো দিয়ে আসবে, আর তুমি বিক্রিয়া ধরতে পারবা, সমস্যা নেই। তো এ আর বি কি, এই যে তোমার রাসায়নিক বিক্রিয়া দুটো দেওয়া আছে, এখানে তোমার এ আর বি যৌগটা কি তোমাকে এটা আগে বুঝতে হবে। তো দেখো, কিসের সাথে H2O দিলে তোমার তৈরি হবে কি H2CO3। তো দেখো, আমাদের এ আর বি কি হচ্ছে আসলে, আমরা বিক্রিয়াগুলো জানি। তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি তোমার H2O মানে পানি মিশাও, তাহলে তোমার তৈরি হয় হাইড্রোজেন বাইকার্বনেট অ্যাসিড মানে কার্বনিক অ্যাসিড H2CO3। আবার আমরা আরেকটা বিক্রিয়া তোমাকে জানতে হবে, যে সালফার ডাইঅক্সাইডের সাথে পানি দিলে তোমার তৈরি হয় H2SO3। তো দেখো, তোমার কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি তোমার এ গ্যাস, আর এস SO2 সালফার ডাইঅক্সাইড হচ্ছে কি তোমার বি গ্যাস। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই বিক্রিয়া দুটি মুখস্থ রাখো। অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া, এগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। কার্বন ডাইঅক্সাইডের সাথে H2O দিলে H2CO3 তৈরি হয়, তাহলে এ হবে কি তোমার কার্বন ডাইঅক্সাইড, আর সালফার ডাইঅক্সাইডের সাথে H2O মিশাইলে তোমার হয় H2SO3। তো বি হচ্ছে কি তোমার SO2 সালফার ডাইঅক্সাইড। তো এইভাবে তোমাকে বিক্রিয়াগুলো জানতে হবে। তো আমি তোমাকে এরকম এই যে দুটা বিক্রিয়া তুমি এখন শিখলা, তো আমি তোমাকে আরো এরকম 4-5টা বিক্রিয়া দেখাই দিব। মোট 6-7টা বিক্রিয়া পড়লে ইনশাল্লাহ তোমার এর মধ্যে কমন আসবে। তো দেখো, এ তোমার পাইছো তুমি কার্বন ডাইঅক্সাইড, তো তুমি লিখবা এ হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড, বি হচ্ছে আমাদের কি সালফার ডাইঅক্সাইড। এই যে এটা কার্বন ডাইঅক্সাইড, আর এখানে হবে কি সালফার ডাইঅক্সাইড। তো এবার তুমি জাস্ট আণবিক ভর বার করবা। তো এ ও বি গ্যাসের ব্যাপন হার তুলনা করতে হবে। এখন তুমি এ ও বি গ্যাস প্রথমে তুমি পাইছো, কষ্ট করে তুমি পাইছো। এবার ব্যাপনের হার ব্যাখ্যা করতে হলে তোমাকে কি দেখতে হবে, আণবিক ভর কার কম বা কার বেশি। তুমি আগে লিখবে, আমরা জানি যে যৌগের ব্যাপন হার বেশি, যে যৌগের, তুমি লিখবে এটা, যে যৌগের আণবিক ভর, যে যৌগের আণবিক ভর বেশি, যে যৌগের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, তার ব্যাপন হার কম। এবং আবার লিখবা যে যৌগের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যে যৌগের আণবিক ভর কম তার কি ব্যাপন হার বেশি। আগে এই দুইটা লাইন তুমি লিখবা, বাস পাঁচটা তুমি এই দুটো লাইন লিখবা। আগে তুমি বিক্রিয়া করে তুমি এ গ্যাস কার্বন ডাইঅক্সাইড পাইছো, বি গ্যাস সালফার ডাইঅক্সাইড তুমি পাইছো। এবার তুমি লিখবা যে যৌগের, এটা তোমার ঘ নাম্বারটা অ্যান্সার করতেছি আমরা, হ্যাঁ এইভাবে। তো যে যৌগের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, এবং যে যৌগের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এবার তুমি দুইটা যৌগেরই তুমি ব্যাপন হার বের করো। তো প্রথমে তুমি কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার আণবিক ভর বের করো। দেখো, কার্বনের আণবিক ভর তোমার মুখস্থ, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে তোমার
12। আর এখানে অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। আর সালফারের তোমার পারমাণবিক ভর হচ্ছে কি 32। তো আমি এটাই বলছি তোমাকে 1 থেকে 30টা মোলের তোমার পারমাণবিক ভর তোমাকে পর্যায় সারণী থেকে মুখস্থ করতে হবে। তো দেখো কার্বনের ভর হচ্ছে তোমার 12, বসাই দাও 12। এটা তারপর কি করতে হবে? পরের মৌলে যাইতে প্লাস, পরেরটা হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেনের ভর 16। 16 কয়টা আছে? 2টা, তাই গুণ 2। তো 12 প্লাস 16 গুণে গুণ করলে কত হয়? 32। তো এই দুটো যোগ করলে কত? 44। তাহলে কার্বনের আণবিক ভর হচ্ছে তোমার 44। এবার তুমি সালফারটা বের করো, আবার সালফারটা বের করো। সালফারের ভর কত? 32। তো বসাই দাও 32 প্লাস অক্সিজেনেরটা বসাও 16। কয়টা আছে? 2টা, তাই গুণ 2। তাহলে 32 প্লাস 16 দুগুণে আবার 32। তো যোগ করলে কত হবে? 66। তো দেখো কার্বনের আণবিক ভর 46, তোমার কার্বন ডাইঅক্সাইড এই যৌগের আণবিক ভর 46, আর সালফার ডাইঅক্সাইড যৌগের আণবিক ভর 65। তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা কম, তাই কার্বন ডাইঅক্সাইডের কি ব্যাপনের হার বেশি হবে। বলছে তুলনা করতে, মানে কার বেশি কার কম। তুমি এবার সিদ্ধান্ত দিয়ে দিবা, তুমি দিবা যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 46 এবং সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 66। যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কম, তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটার ব্যাপনের হার, অর্থাৎ এই গ্যাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই গ্যাসের ব্যাপনের হার কি সবচাইতে বেশি হবে। আর সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর 66, তাই সালফার ডাইঅক্সাইডের কি ব্যাপনের হার কম হবে। তো যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি হবে। তো আশা করি ক্লিয়ার। তুমি এইভাবে আণবিক ভর বের করে সিদ্ধান্ত দিয়ে দিবা, যার আণবিক ভর কম হবে তার ব্যাপনের হারটাই কি বেশি হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইটার মতো করে তোমাকে বাকিগুলো সব অ্যান্সার করতে হবে। আমি তোমাকে বাকি প্রশ্নগুলো জাস্ট ধরাই দিচ্ছি, এইভাবে তুমি বাকিগুলো সব অ্যান্সার করবা। দেখো তোমার আর একটা প্রশ্ন চলে আসছে কুমিল্লা বোর্ড 15, একদম সহজ একটা প্রশ্ন তোমার আসছে কুমিল্লা বোর্ড 15 সালে। তোমাকে দুইটা বেলুন দিয়ে দিছে, প্রথম বেলুনে তোমার আছে N2 মানে নাইট্রোজেন গ্যাস, এই যে জি দ্বারা বোঝাচ্ছে গ্যাস। আরেকটি বেলুনে তোমার আছে NH3 মানে অ্যামোনিয়া গ্যাস, জি দ্বারা বোঝাচ্ছে গ্যাস। তো তোমার এই দুইটা বেলুন তোমার দেওয়া আছে, একটা বেলুনে নাইট্রোজেন গ্যাস আর একটা বেলুনে অ্যামোনিয়া গ্যাস। ঘ নম্বরে বলছে বেলুনের গ্যাস দুটির মধ্যে কার ব্যাপন দ্রুত হবে। দেখছো সেম কোশ্চেন, তুমি আবার আগের মতো সেম, প্রথমে একবার তুমি নাইট্রোজেনের আণবিক ভর বের করবা, আবার তুমি এই যে তোমার এই বেলুনের গ্যাস কি NH3, তুমি অ্যামোনিয়া এর আবার আণবিক ভর বের করবা। তুমি দুইটা যৌগেরই আণবিক ভর বের করে তুমি আগের মতোই তুমি কম্পেয়ার করবা যে কার ব্যাপনের হার দ্রুত হবে। যে যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার দ্রুত হবে। তো তুমি দুইটারই আণবিক ভর বের করবা। তো আমি এটা আর করাই দিব না, তুমি এটা বাড়িতে করবা আগের মতোই সেম। এটা আগেরটার থেকে সহজ, আগে তো তোমাকে বিক্রিয়া করে যৌগগুলো পাইতে হয়েছে, এখানে তোমাকে যৌগ একদম মাগনা সুন্দরভাবে দিয়ে দিছে। তো তুমি এখানে নাইট্রোজেনটা বের করবা, N2 গ্যাস। নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের ভর হচ্ছে তোমার 14, আছে 2টা, গুণ 2 28। এটা বের করো অ্যামোনিয়াটা NH3। নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের হচ্ছে কি 1, গুণ কয়টা আছে? 3টা। তাহলে 14 যোগ হচ্ছে কত? 3 একে 3 ইকুয়াল কত? 17। তাহলে অ্যামোনিয়ার 17 আর এই গ্যাসের হচ্ছে 28। তো NH3 এর আণবিক ভর কম, তাই NH3 এর কি ব্যাপনের হার বেশি। তো তুমি আগের মতো কথাগুলো বলে, যেহেতু ব্যাখ্যামূলক প্রশ্ন, ভালোভাবে প্রেজেন্টেশন করে লিখবে। আমি তো আগেরটা সম্পূর্ণ করে দিছি, এটা জাস্ট তোমাকে হিন্টস দিয়ে দিছি। তো আশা করি তুমি পারবে, একদম সহজ আণবিক ভর বের করে তুমি সিদ্ধান্ত দিবেই। দেখো আমরা আরেকটা সিকিউ লিখে রাখছি তোমার যশোর বোর্ড 20 সাল, যশোর বোর্ড 20। তো সবগুলাই সেম কোশ্চেন, আমি জাস্ট তোমাকে উদ্দীপকটা ধরাই দিচ্ছি এবং তুমি নিজে নিজে করে ফেলবা। দেখো 1 নাম্বার বিক্রিয়া কি? জেডান মানে জিঙ্ক, জিঙ্ক প্লাস লঘু H2SO4, এটার বিক্রিয়া করে তৈরি করে কি? জিঙ্ক SO4
প্লাস এ। আবার দ্বিতীয় বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, এটা বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস বি প্লাস H2O। তো এখানে এই বিক্রিয়াগুলো কি তোমার এত মাথা কামানোর দরকার নাই, তোমাকে দেখতে হবে কোন দুটা যৌগের মধ্যে ব্যাপন হারের কথা বলছে। এ ও বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করো। তো এখানে এ গ্যাস কি তুমি কি জানো, এখানে বি কি তুমি কি জানো, তুমি এখানে এ আর বি যৌগ তোমাকে পাইতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে এখানে এ যৌগ আর বি যৌগ তোমার কে। তো এ যৌগ আর বি যৌগ পাইলে তারপর তুমি বুঝবা যে তোমার কি হচ্ছে আসলে। দেখো তোমার এখানে এ যৌগটা আসলে কি হবে। তোমার প্রথম বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে জিঙ্ক হাইড্রোজেনকে উঠাই সে নিজে বসে গেছে, তাহলে হাইড্রোজেন একা হয়ে গেছে। তো এ যৌগটা হবে কি তোমার H2 মানে হাইড্রোজেন। তো তুমি এ যৌগ পাই গেছো হাইড্রোজেন, তুমি লেখো এ হলো কি তোমার হাইড্রোজেন। তোমাকে বি পাইতে হবে, বিটা কি। তো NH4Cl এই যৌগের সাথে CaO ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস, দেখ এখানে নাইট্রোজেন আছে অ্যামোনিয়াম আছে, তো অ্যামোনিয়াম আছে তোমাকে এটা মনে রাখতে হবে যে এখানে অ্যামোনিয়া হবে। তাহলে বি গ্যাসটা কি তোমার অ্যামোনিয়া। প্রয়োজনে কিছু বিক্রিয়া তোমাকে একটু মুখস্থ করে রাখতে হবে। তো বি যৌগটা তোমার অ্যামোনিয়া, তুমি বি পাই গেছো, বি তোমার কি অ্যামোনিয়া। তো তুমি যৌগ পাইলে তো সেম, আবার আগের মতো তুমি প্রথমে H2 গ্যাসের ব্যাপন আণবিক ভর বের করবা, তারপর NH3 এর আণবিক ভর বের করবা। এরপর যার আণবিক ভর কম তার কি ব্যাপন হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার কি ব্যাপন হার কম। তো এইভাবে তুমি ব্যাখ্যা করবা, তোমাকে জাস্ট এই যৌগ পাওয়া নিয়ে সমস্যা। তো দেখো এই সিকিউতে আমি দুইটা বিক্রিয়া দেখাইছি, আর প্রথম যেটা সলভ করাইছে ওখানে আমি দুইটা বিক্রিয়া দেখাইছি। তোমাকে এই বিক্রিয়াগুলো মুখস্থ করে ফেলতে হবে বা বুঝে ফেলতে হবে। এই বিক্রিয়াগুলো বুঝলে তুমি এ বি কি তুমি এটা পরীক্ষাতে বের করতে পারবা। যদি এ আর বি কি তুমি ওইটাই না পাও তাহলে তুমি আণবিক ভর বের করবা কিভাবে, আর ব্যাপন হার তুলনায় বা করবা কিভাবে। তো তোমাকে আগে যৌগগুলো পাইতে হবে, তাই এই বিক্রিয়াগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো দেখো আরো কিছু বিক্রিয়া তোমাকে আমি শিখাই দিই যেগুলো তোমার বোর্ড কোশ্চেনে তোমাকে আসতে পারে, এগুলো আমি দেখাই দিচ্ছি। আরো কিছু বিক্রিয়া, গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া তুমি নিজে লিখে রাখো। মনে করো কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন দিলে তোমার হয় কি কার্বন ডাইঅক্সাইড, কার্বনের সাথে অক্সিজেন দিলে হয় কার্বন ডাইঅক্সাইড। আবার সালফারের সাথে অক্সিজেন দিলে হয় সালফার ডাইঅক্সাইড। মনে করো এই বিক্রিয়াটা তোমার উদ্দীপক এইভাবে আসলো যে সি কার্বন প্লাস এ হয়েছে কি কার্বন ডাইঅক্সাইড। তো তোমাকে তো এ পাইতে হবে, তো তুমি তখন বুঝবে যে এ হচ্ছে কি তোমার অক্সিজেন। আবার এখানে তোমার বি দিয়ে দিবে, তোমাকে বুঝতে হবে কি বিটা কি তোমার অক্সিজেন। তো এইভাবে তোমার কিছু বিক্রিয়া তুমি মুখস্থ রাখলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিক্রিয়া বুঝে যৌগ পাওয়াটাই মেইন, আর বাকিগুলো সেম। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। ব্যাপন হার একদম সহজ, আণবিক ভর বের করে এরপর সিদ্ধান্ত দিবা, সোজা হিসাব। তো আমি যারা একটু দুর্বল তাদের জন্য আমি একটু বেশি সময় নিয়ে পড়াইছি, না হয় এটা আরো অল্প টাইমে এটা কভার করা যাইতো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।